আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ এবং আমার সাথে রয়েছেন ব্যারিস্টার অ্যান্ড অ্যাটর্নি মিস্টার মাহফুজুর রহমান। মিস্টার মাহফুজুর, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের অতিথির একটু ছোট্ট ডেসক্রিপশন দিব। উনি বারেট ল করেছেন গ্রেজিং থেকে 2008-এ এবং নিউ ইয়র্ক বারে অ্যাডমিশন নিয়েছেন 2013-এ। আপনারা জানেন দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে আমাদের কমিউনিটিতে আইনি সেবা এবং সহযোগিতা দিয়ে আসছেন আপনাদেরকে, সেই সূত্র ধরে আপনারা সবাই তাকে চেনেন। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মোরলেস আমরা সপ্তাহব্যাপী আপনাদের কাছ থেকে বিভিন্ন রকমের ফিডব্যাক নেই, তারই আলোকে আমাদের এই অনুষ্ঠানটা সাজাতে হয়। আজকে আমরা অ্যাসাইলামের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। মিস্টার মাহফুজ, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো যে অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশন যেগুলো জমা পড়ে সেই ক্ষেত্রে কখনো কি ডিটেনশন হতে পারে? কোন স্টেজে হলে কেন এবং এটা কিভাবে? না, অ্যাফার্মেটিভ শব্দটা যখন বলেছেন তাহলে আমি বলতে পারি অ্যাসাইলামকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে ডিফেন্সিভ। এটা যদি ছোট্ট ডেফিনেশন দিই, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম কারা করতে পারে? যারা কিনা অলরেডি ইউনাইটেড স্টেটসে চলে আসছে, মনে করেন যারা যেভাবেই আসুক, বা ইয়ারে আসুক, আপনার বর্ডার ক্রস করে আসুক, তারা কোনো প্রকার ইমিগ্রেশনের সাথে আবার তাদের কোনো কানেকশন নাই, কোনো রিমুভাল প্রসিডিংসে নাই, তারা নিজ থেকে তাদের ক্লেমটা ইমিগ্রেশনে সাবমিট করছে, তো এটাকে অ্যাসাইলাম, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম বলা হয়। আর ডিফেন্সিভ অ্যাসাইলাম হচ্ছে যখন কেউ কোনো ইমিগ্রেশন প্রসিডিংসে থাকে, তখন তাকে হয়তো যদি কোনো রেমেডির কথা বলা হয় যে তোমার কি রেমেডি আছে, তখন সে ডিফেন্স অ্যাজ এ ডিফেন্স হিসেবে তখন অ্যাসাইলাম ক্লেম করে। So that's the defensive asylum. তাহলে এখন প্রশ্নটা আমি এইজন্য আমি বলছি, আপনার প্রশ্নের আনসারে আসছি। আর যদি আপনার প্রশ্ন ছিল যে অ্যাফার্মেটিভ অ্যাসাইলামে কেউ কোনো ডিটেনশনে যেতে পারে কিনা, আমি বলবো যে না, সেখানে কোনো চান্স নাই। যারা কিনা অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করে তাদের কেস শেষ হওয়া আগ পর্যন্ত তাদের ডিটেনশনের কোনো চান্স নাই, যদি না তারা কোনো প্রকার ইমিগ্রেশন ল ভায়োলেশন করে অথবা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত হয়। সম্পূর্ণ প্রশ্ন হিসেবে আমি এটি আনতে চাই, যেমন ধরা গেল যে ইমিগ্রেশন অফিসার যখন তাকে সালাম অ্যাপ্লিকেশনটি ইমিগ্রেশন জাজের কাছে রেফার করলো এবং জাজের কাছে যাওয়ার পরেও যখন ওই অবস্থায় যদি এটা ডিনায়াল হয়, অর্থাৎ সেই জায়গা থেকে যদি তাকে রিমুভাল প্রসিডিংসে পাঠিয়ে দিয়ে ডিটেইন করতে পারে কিনা বিআইএ তে যাওয়ার আগে? না, সেটা বলতে পারি যখন ইমিগ্রেশন জাজ ডিসিশন দেয়, যদি সেটা নেগেটিভ হয় যে না, তোমার অ্যাসাইলাম আমরা গ্রান্ট করতে পারলাম না, তখন তার অ্যাজ এ স্ট্যাচুটরি রাইট থাকে 30 days টু আপিল হিজ কেস। ইন দ্যাট সিচুয়েশন অ্যাকচুয়ালি সেরকম কোনো সুযোগ থাকে না যে তাকে সাথে সাথে ডিটেইন করে দেশে পাঠানোর, তার সেই সুযোগ, সেই অধিকার এক্সারসাইজ করার একটা সুযোগ থাকে 30 দিনে। রাইট, থ্যাংক ইউ আপনাকে। কিন্তু তাহলে ডিফেন্সিভ অ্যাসাইলামের ক্ষেত্রে ইমিগ্রেশন জাজ, ইমিগ্রেশন অফিসার না, ইমিগ্রেশন জাজ যখন কোনো সিদ্ধান্ত দেয়, তখন কি ওখানে এটা এভাবে আসতে পারে যে দিস ইজ এ ফাইনাল অর্ডার এন্ড নো রাইট অফ অ্যাপিল, অর্থাৎ বিআইএ যাওয়ার কোনো সুযোগ একজন ডিটেইনির, যিনি ডিফেন্সিভে আছেন, তার ক্ষেত্রে রহিত হতে পারে কিনা? না, সেরকম কোনো জাজের সেটা ক্ষমতা নাই, সেটা করতে পারে না। যদি ক্রেডিবল ইন্টারভিউতে ফেল করে, সেই ক্ষেত্রে কি এই অপশনটা আসে কিনা? যখন আপনি ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ কথা বলেছেন, সেটা সিনারিওটা আমি এরকম বলতে পারি। সাধারণত এই সিচুয়েশনটা ফেস করে যারা কিনা মনে করেন বর্ডার ক্রস করে আসে, তখন তাদেরকে ইমিগ্রেশন আইস অফিসারের সাথে বসতে হয়, অ্যাসাইলাম অফিসারের সাথে। তাদের যে ক্রেডিবল, তারা যখন বলে যে আমার দেশে ফিরে যেতে আমার ভয় আছে রাজনৈতিক কারণ অথবা অন্যান্য কারণে, তখন তারা একটা ইন্টারভিউর আয়োজন করে, সেটা হচ্ছে ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ। তখন অফিসার তখন দেখে, তার সাথে প্রশ্ন জিজ্ঞাসা করে যদি তার আসলে কিনা তার দেশে ফেরার আর ভয় আছে কিনা, আসলে হি অর শি উড বি দ্য পারসিকিউটেড ইন হিজ হোম কান্ট্রি। তখন অফিসার যদি মনে করে দেখে যে তার আসলে ফিয়ার আছে, তখন তাকে ক্রেডিবল ফিয়ার গ্রান্ট করে এবং তখন কেসটা তখন আসতে ইমিগ্রেশন কোর্টের কাছে প্রডিউস করে দেয়। আর যদি অফিসার বলে যে না, ইউ ডোন্ট হ্যাভ এ ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ, তখন ওই অ্যাপ্লিকেন্টের একটা চান্স থাকে যে ইমিগ্রেশন জাজের সাথে দেখা করার, ওইটার এগেনস্টে, অফিসারের যে ডিসিশন ওইটার এগেনস্টে। তখন আবার সেটা ইমিগ্রেশন জাজ তখন কোনো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তখন তারা কনসিডার করে না, জাস্ট অনলি ওয়েদার হি অর শি হ্যাজ ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ। তখন যদি জাজও যদি না করে দেয়, তখন সেম ওয়েতে অনলি ফর দ্যাট ইস্যু, ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ ইস্যুতে সে বিআইতে যেতে পারে, কোর্ট অফ আপিলে যেতে পারে। আচ্ছা, কিন্তু তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সেই ক্ষেত্রে এভাবে না, যতক্ষণ পর্যন্ত তার ক্রেডিবল ফেয়ার আছে সেটা ডিসিশন না হবে, ততক্ষণ তার অ্যাসাইলামের ওই পর্যায়ে যাওয়ার সুযোগ নাই।
আচ্ছা, কিন্তু এমন কি কখনো হতে পারে কিনা যে ইমিগ্রেশন জাজের পক্ষ থেকে যে অ্যাসাইলাম না, অর্থাৎ ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ যে মানে প্রশ্নটি আসলো যে তোমার ক্রেডিবল ফিয়ারে তুমি পাস করোনি, Correct. সেক্ষেত্রে তার বিআইএতে যাওয়ার সুযোগটা বন্ধ হতে পারে কিনা, ওই অবস্থা থেকে রিমুভাল প্রসিডিং শুরু করে তাকে বাংলাদেশে বা তার নিজের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাটা? না, অবশ্যই আমি বলবো যে অলওয়েজ হি হ্যাজ রাইট 30 ডেজ রাইট, যে কোনো ইমিগ্রেশন জাজের ডিসিশনের এগেনস্টে তার 30 দিন সময় থাকে। সেটা আপনার ইমিগ্রেশন কোর্টের যে সুপিরিয়র যে ইনস্টিটিউশন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ আপিল বোর্ড বলা যায়, বোর্ড অফ ইমিগ্রেশন আপিল, Appeal. সেখানে তার আপিল করার অবশ্যই সুযোগ থাকে। চমৎকার। এখন আমি একটু জানতে চাইবো, এই যে আমাদের কমিউনিটিতে খুব প্রচলিত একটি বেশি বিষয়, বিভিন্ন নামে এটিকে ঢাকা হয়, লাইক রিমুভাল প্রসিডিং, ডিপোর্টেশন প্রসেস, কেউ কেউ ভলান্টিয়ারি ডিপার্চার বলে। আসলে কি শব্দগতভাবেই শুধু পার্থক্য, বিষয়টা কি না কোনো পার্থক্য রয়েছে? তাহলে আপনি এখানে দুইটা শব্দ ইউজ করেছেন, রিমুভাল রিমুভাল প্রসিডিংস, ডিপোর্টেশন একটা হচ্ছে ডিপোর্টেশন প্রসেস, বা আরেকটা বলেছেন ভলান্টিয়ারি ডিপার্চার, ভলান্টারি ডিপার্চার। কোনটা কি আসলে? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। রিমুভাল প্রসিডিংস, রিমুভাল প্রসিডিং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা হতে পারে যারা কিনা ইমিগ্রেশন ট্রাভেলে আছে, যখন কিনা আপনার ইমিগ্রেশন যেখানে হোমল্যান্ড সিকিউরিটি ডিসাইড করেছে তোমার আর এদেশে থাকার অধিকার নাই। এটা আপনার যে কোনো আনডকুমেন্টেড লোকের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো গ্রিন কার্ড হোল্ডারের ক্ষেত্রে হতে পারে। যদি তাদের যে ইমিগ্রেশন রুল ভায়োলেশন করলে, তখন যে তোমাকে আর এদেশে রাখা হবে না, তোমাকে আমরা রিমুভ করে দেবো দেশ থেকে। দ্যাটস কল দ্য রিমুভাল প্রসিডিংস। তখন তাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যায়। তখন যদি তার কিছু অপশন থাকে, সেক্ষেত্রে যখন সে রিমুভাল প্রসিডিংসে যায়, তখন একটা ওয়ার্ড আসে যে ভলান্টারি ডিপার্চার ক্ষেত্রে। ভলান্টারি ডিপার্চার এটা হচ্ছে আইস অফিসারও এক্সারসাইজ করতে পারে। আবার এটা এই পর্বটা আবার আপনার ইমিগ্রেশন জাজের কাছেও আসে। যখন আপনি বলেছেন যেটা ওই যে যখন তার এই কেস যখন ফাইনাল ডিসিশন হয়ে যায়। একটু দর্শকের জন্য আমি একটু ভেঙে বলি, আইস হচ্ছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট। ওকে, হ্যাঁ। আর ভলান্টারি ডিপার্চার অপশনটা অনেক সময় অনেক অ্যাপ্লিক্যান্ট নিতে পারে অ্যাজাইলাম অ্যাপ্লিক্যান্ট, যখন তার ফাইনাল ডিসিশন হয়ে যায়। যখন কোন স্টেজে ফাইনাল ডিসিশন? একদম ফাইনাল ডিসিশন যখন দিয়ে যায়, সার্কিট কোর্ট থেকে না না, ইমিগ্রেশন কোর্টে যখন বলে যে তোমার অ্যাপ্লিকেশন আমি গ্রান্ট করতে পারলাম না, তখন ইচ্ছা করলে জাজ, তার যদি গুড মোরাল ক্যারেক্টার থাকে এবং সে যদি তার বিগত কোনো খারাপ রেকর্ড না থাকে, তখন ইচ্ছা করলে সে যদি তার অ্যাপ্লিকেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে জাজ ইচ্ছা করলে তাকে ভলান্টারি ডিপার্চার সেই সুযোগটা দিতে পারে। এতে বেনিফিটটা কি হতে পারে, যদি কেউ ভলান্টারি ডিপার্চার নেয়, সেক্ষেত্রে অনেক সময় জাজ বলে যে ঠিক আছে, তোমার আর যে যে তুমি যে ওভারস্টে করেছো বিগত সময়, তোমাকে সে বার থেকে আমি মুক্তি দিলাম, তুমি দেশে ফেরত গেলে আবার যে কোনো ইমিগ্রেশন বেনিফিট আবার ব্যাক করতে পারবে। ইনএডমিসিবিলিটি কাজ করে না তখন। এটা কি আকারে দেওয়া হয়? এটা কি কোনো চিঠি নাকি কোর্টের রায়টা থাকে, বা পরবর্তীতে ইমিগ্রেশনের জন্য মানে ভিসার জন্য দাঁড়ালে নিজের কান্ট্রি থেকে এটা কি করে? কোর্ট জাজের অর্ডারে থাকে, তখন ওটা দেখাতে পারে যে ভলান্টারি ডিপার্চার থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আসলে বিষয়গুলোর মধ্যে পার্থক্য। তো যদি ভলান্টারি ডিপার্চার কিছু থেকে থাকে, তাহলে কি ইনভলান্টারি ডিপার্চারও রয়েছে? না, ইনভলান্টারি ডিপার্চার নাই। যে কেউ যদি বলে যে না, আমি এই সুবিধা নিব না, আমি ইমিগ্রেশন জাজের ডিসিশনের এগেইনস্টে আমি আপিল করব, কন্টেস্ট করব, তখন আর ভলান্টারি ডিপার্চারের ওটা সুযোগ থাকে না। আপিলের প্রসেসগুলো কি বলবেন, যে ইমিগ্রেশন জাজের কাছ থেকে কোথায় যেতে পারে এবং কিভাবে কি? ইমিগ্রেশন জাজের থেকে আপিলের নেক্সট স্টেজ হচ্ছে বিআইএ, বোর্ড অফ ইমিগ্রেশন আপিল। ওখানে আপনি আপিল করতে পারেন এখানে, বা ইমিগ্রেশন জাজের সিদ্ধান্তের এগেইনস্টে। যদি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল দেখে যে না, ইমিগ্রেশন জাজ তার কোনো এরর হয়েছে ফ্যাক্ট এন্ড ল, তখন কেসটা আবার রিমান্ড করতে পারে। অর্থাৎ এটা কি শুধু মানে কোশ্চেন অফ ফ্যাক্টের ক্ষেত্রে? ফ্যাক্ট এবং ল, যেটা আর কি ফ্যাক্ট এবং ল, যদি কোনো এরর হয়েছে, জাজের ক্ষেত্রে কোনো এরর হয়েছে, তখন আপনার এই কেসটা তখন রিমান্ড করতে পারে সেটা। তাহলে এখানে আবার চলে আসলো ইমিগ্রেশন জাজের কাছে, জাজ তখন আবার সে তার নিজের কেসে নিয়ে যে আবার দেখে যেখানে আপনার বোর্ড অফ ইমিগ্রেশন আপিলের ডিরেকশন অনুযায়ী উনি রায় দিবেন। আর যদি বোর্ড অফ ইমিগ্রেশন আপিল দেখে যে না, জাজ ওয়াজ রাইট, তখন সেটা ডিসমিস করে দেবে আপিল, যে অ্যাপ্লিকেন্টের যে আপিলটা। তখন সে ডিসমিসালের এগেইনস্টে তখন তার সুযোগ থাকে আপনার কোর্ট অফ আপিল। নেক্সট স্টেজ এটা ফেডারেল কোর্ট। এটাকে কি সার্কিট কোর্ট বলা হয়? এটাই বলছে, এটা কোর্ট অফ আপিল। আমাদের ইউনাইটেড স্টেটসে প্রায় আই থিঙ্ক ইজ অ্যারাউন্ড 11 or 13 আপনার সার্কিট কোর্ট আছে। এটা কোর্ট অফ আপিল আপনার, যেমন আমাদের নিউ ইয়র্কে আমরা জুরিসডিকশন কভার করে সেকেন্ড সার্কিট কোর্ট, যেটা কোর্ট অফ আপিল।
সেখানে তারা আপিল করতে পারে। এটা কোথায়? আমাদের একটা ম্যানহাটনে আছে সেকেন্ড সার্কিট কোর্ট। হ্যাঁ, ওকে। সো এরপরে এটাই কি সর্বশেষ কোর্ট অফ রিড্রেস? বলবো সেকেন্ড সার্কিটে যদি কেউ ফেলিউর হয়, বলবো যে অলমোস্ট তার সবগুলো পথই বন্ধ বলা যায়। ভেরি রেয়ার কেসে যদি সেরকম কোনো কনস্টিটিউশনাল কোনো ইস্যু থাকে তাহলে হয়তো সুপ্রিম কোর্ট তো আছে আমাদের, মানে হাইয়েস্ট কোর্ট। কিন্তু একটু অন্য দিক থেকে চিন্তা করি, কোর্টের তরফ থেকে কি বার আসতে পারে, লাইক বিআইএ থেকে বলতে পারে যে দিস ইজ দ্য ফাইনাল, ইউ ক্যান নট গো টু সার্কিট কোর্ট? না, বোর্ড অফ ইমিগ্রেশন আপিলের সেই কোনো ক্ষমতা নাই সেটা বলার। আচ্ছা, কিন্তু এই ডিসিশনগুলোর সঙ্গে যদি কারো ওয়ার্ক পারমিট চলতে থাকে, অর্থাৎ ওয়ার্ক পারমিটটা কি তারা বন্ধ করতে পারে? ওয়ার্ক পারমিট শব্দটা যখন বলেছেন, অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনের সাথে ওয়ার্ক পারমিটটা কিভাবে ওয়ার্ক করে, যদি একটু বলতে চান, রাইট। স্পেসিফিকলি ডিফেন্সিভ যখন ইমিগ্রেশন কোর্টে চলে যায়, এভরি কেস ইজ ডিফেন্সিভ। ইভেন যারা অ্যাফার্মেটিভ থাকে আপনার থেকে ইউএসসিএস থেকে, যখন তারা কোর্টে যায়, দিস ইজ অলসো কল্ড ডিফেন্সিভ। বিকজ যখন সেম কথাটাই তাকে জিজ্ঞাসা করে যে ওয়াই ইউ আর ইন দ্য কোর্ট, তো তোমার কোর্ট তো তখন তোমার কেস তো তখন মানে রেফার করে দিয়েছে ইমিগ্রেশন কোর্ট থেকে, তখন আই ওয়ান্ট টু ফাইল দ্য অ্যাসাইলাম সেম অ্যাপ্লিকেশন। That means he is the defense. He is taking defense against his removal proceedings. Exactly. So, এখন ওয়ার্ক পারমিটের ব্যাপারটা তো অ্যাফার্মেটিভ অ্যাসাইলামের ক্ষেত্রে শুরু হয় আপনার যখন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়, এটা ক্লক বলে, ইএডি ক্লক। হ্যাঁ, ইএডি ক্লক। সেটা আপনার 150 ডেজ পরে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারে। সেম ওয়েতে যদি কোনো ইনিশিয়াল কোনো অ্যাপ্লিকেশন থাকে ইমিগ্রেশন কোর্টে, তার কোনো ডিফেন্সিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে সে মানে 180 ডেজ ক্লক, মানে যেটা সেম ক্লক ফলো করা হয়। তার যদি কেস পেন্ডিং থাকে টিল ফাইনাল হিয়ারিং পর্যন্ত মোর দেন 180 ডেজ, তখন সে তার ইএডি আপনার ক্লেম করতে পারে ইমিগ্রেশনে। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে ইএডি কখন স্টপ হয় এবং কখন রান হয়। ইএডিটা আপনার স্টপ হয়ে যায় ইমিগ্রেশন জাজের ফাইনাল ডিসিশনের পরে। রাইট। হ্যাঁ, তো এরপর যদি কেউ কোর্ট অফ সার্কিটে যায়ও না, এরপরে যদি কেউ ইমিগ্রেশন যদি 180 ডেজের আগে তার কেস ডিসাইড হয়ে যায়, তখন সেই অ্যাপ্লিক্যান্ট ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা নাই বলা যায়। কিন্তু তার আবার ক্লক খুলতে পারে যদি আপনার বিআইতে তার কেসটা হয়, গ্রান্ট হয়, তখন বিআই যখন কেসটা আবার করবে, রিমান্ড করবে ইমিগ্রেশন জাজের কাছে, তখন যখন আবার চালু হবে, তখন সে আবার অ্যাকুমুলেট করতে পারবে। সেটা বলছি না, প্রথম 180 ডেজের ভিতরে ডিসিশন হচ্ছে না, সো 180 ডেজে সে একটি ওয়ার্ক পারমিট পাচ্ছে। এরপরে বছরখানেক পরে ইমিগ্রেশন অফিসার হয়ে, যেটি এখন ইমিগ্রেশন জাজের কাছে যাচ্ছে, ইমিগ্রেশন জাজও যখন ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তেই বহাল থাকছেন, অর্থাৎ উনার অ্যাসাইলাম গ্রান্ট করছেন না, তখন উনি এরপরে বিআইএতে যাবেন। বাট এই স্টেজে কি তার ওয়ার্ক পারমিটটা কি বন্ধ হয়ে যাবে, না বিআইএতে গেলেও তার ওয়ার্ক পারমিট চলমান থাকবে? যদি 180 ডেজ আপনার ক্রস করে, দেন হি ক্যান ইউজ হিজ ওয়ার্ক পারমিট, রাইট, হি ক্যান রান। কিন্তু বিআইএ ডিসিশনটা যখন এগেইনস্টে আসবে, তখন পার্মানেন্টলি স্টপ হয়ে যাবে, লাইক ফাইনাল ডিসিশন। এরপর যদি সে কোর্ট অফ সার্কিটে যায়ও, কিন্তু ওয়ার্ক পারমিট তার কাজ করছে না, কাজ করছে না। আচ্ছা, আমরা এই জায়গাটা থেকে শুরু করব। বেস্ট মাহফুজ, আমরা একটা ছোট বিরতিতে যাই, বিরতির পরে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আজকে আমরা অ্যাসাইলামের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আলাপ করছি। বিরতির পর ফিরে আসছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা দেখছিলেন আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা অ্যাসাইলাম নিয়ে কথা বলছিলাম। আমি ব্যারিস্টার আফতাব সাথে আছি এবং আমাকে সময় দিচ্ছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। মাহফুজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা ইএডি নিয়ে বিস্তারিত কথা বলছিলাম। আচ্ছা, যদি কোনো অ্যাপ্লিক্যান্ট বিভিন্ন ধরনের দরখাস্ত করেন, লাইক তার অ্যাড্রেস চেঞ্জ বা অন্য কোনো কিছু যদি জানাতে চান, তার বৈবাহিক অবস্থা বা হোয়াট এভার, এই কারণে কি ওই 180 ডেজের মধ্যে তার ইএডিটা স্টপ হতে পারে বা ডিলেইড হতে পারে কিনা? এটা কি ধরনের অ্যাপ্লিকেশন, ডিফেন্সিভ না অ্যাফার্মেটিভ? অ্যাফার্মেটিভ। ইএডি ক্লক আপনার বেশ কিছু সিচুয়েশনে তার স্টপ হতে পারে। যেমন সে যদি আপনার ইন্টারভিউতে অ্যাটেন্ড না করে অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেশনে, তার ক্লক স্টপ হয়ে যাবে এখানে। আরও বেশ কিছু সিচুয়েশন আছে, সে যদি অ্যাপ্লিকেশন অসম্পূর্ণ রাখে, তার যদি ফুল অ্যাপ্লিকেশন সাবমিট না করে, সেক্ষেত্রেও তার ক্লক
চালু না হওয়ার সম্ভাবনা থাকে। রাইট, কিন্তু কোন ধরনের নোটিশ যদি দেয়, লাইক চেঞ্জ অফ অ্যাড্রেস বা না, এই সমস্ত সেটাতে কারণে? তার ক্লক মানে বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। সে চাইলে তার ফ্যামিলি যদি লেটও অ্যারাইভ করে সে তাদেরকে অ্যাড করতে পারে, সেক্ষেত্রে ক্লক বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে সে 150 ডেজ পরে যখন 375 অ্যাপ্লিকেশন করবে তার ওয়ার্ক পারমিটের জন্য, তখন সে বুঝতে পারবে কি করে? 765 765 তখন সে কি ওই নিজের থেকে এটি করতে হবে, না কোনো চিঠি আসবে যে 150 ডেজ হ্যাজ বিন পাস, নাও ইউ ক্যান অ্যাপ্লাই? না, যেটা হয় আপনি যখন অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম ফাইল করে কোনো অ্যাপ্লিক্যান্ট, তখন তাকে একটা অ্যাকনোলেজমেন্ট লেটার দেওয়া হয়। সেই অ্যাকনোলেজমেন্ট লেটারের লেফট কর্নারে একটা ডেট থাকে যে অন দ্যাট ডে উই হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড কারেন্ট ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং অ্যান্ড ইউ ক্যান স্টে ইন দিস কান্ট্রি অ্যাজ লং এজ ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। সো যে ডেটটা থাকে সেই ডেটটাকে ফলো করা হয়, সেই ডেট থেকে 150 ডেজ ফলো করা হয়। 150 ডেজ পরে সে 765 ফাইল করবে। 765 ফাইল করবে। 765 কি পরিবারের সকলের অ্যাপ্লিকেশন একত্রে করবে একটা ফর্মে, না প্রত্যেকের জন্য আলাদা হবে যারা ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য, অর্থাৎ মানে বুঝতে অ্যাডাল্ট? পেরেছি। না, অবশ্যই সেপারেট অ্যাপ্লিকেশন হতে হবে। যদি মেইন অ্যাপ্লিকেন্টে তার যদি স্পাউস থাকে এবং তার যদি চিলড্রেনরা থাকে এবং তারা যদি ইউনাইটেড স্টেটসে থাকে এবং তাদেরকে যদি তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে অ্যাড করা থাকে, তখন সে তাদের পরিবার সবার জন্য একসাথে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবে। প্রতিটি আলাদা অ্যাপ্লিকেশন হবে? আলাদা আলাদা কিন্তু অ্যাসাইলাম application। অ্যাপ্লিকেশনের সময় তো একত্রে হয়েছিল, 589 তো একটি জমা দিয়েছিল যাতে উনি পরিবারের বাকি সদস্য ইনক্লুড করেছিল। হ্যাঁ, ওটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, ওটাতে অপশনই থাকে যে তাদের ফ্যামিলি ডিটেলস দিতে হয় এবং ওখানে অপশন থাকে যে তাদেরকে আপনি জয়েন করতে চান কিনা। আর যেটা আমাদের ওয়ার্ক পারমিটের যে ফর্ম আমরা পাঠাতে হয়, সেখানে ওরকম কোনো ডিপেন্ডেন্ট ডেরিভেটিভ অ্যাড করার সুযোগ নাই। সেটা প্রতিটা অ্যাপ্লিকেশনই সেপারেট করতে হয়, কিন্তু আমাদেরকে দেখাতে হয় যে দে আর দ্য ওয়ান ফ্যামিলি এবং তারা একসাথে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে একসাথে আছে। তো একটি পর্যায়ে গিয়ে বিআইএ থেকে যখন এই আপনার ওয়ার্ক পারমিটটি বন্ধ হয়ে গেল, তারপরে তো তার সোশ্যালটা কিন্তু তার কাছে থেকে গেল, বাই দিস টাইম সে যে সোশ্যাল সিকিউরিটি নিল, তো সেটি দিয়ে তখন আর কাজ করার সুযোগ থাকে না যেহেতু ওয়ার্ক পারমিটই ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই কি বিষয়টা নাকি? হ্যাঁ, না দেখুন, সোশ্যাল সিকিউরিটির ব্যাপারটা সেটা যখন যারাই এদেশে আছে এবং যাদের এদেশে মনে করেন কাজ করার পারমিশন আছে এবং যারা কিনা প্রথমেই এদেশে ইমিগ্রেন্ট হয়ে আসে, সবাই সোশ্যাল সিকিউরিটি পাওয়ার অধিকার রাখে যাদের ওয়ার্ক পারমিট পায়। যারা মনে করেন লফুল পার্মানেন্ট রেসিডেন্স, তাদেরকে সোশ্যাল সিকিউরিটি কার্ড দেওয়া হয়, তাদের কোনো কন্ডিশন লেখা থাকে না। কিন্তু যখন যারা অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, যারা কিনা ইনিশিয়ালি ওয়ার্ক পারমিট পেয়ে থাকে, ওয়ার্ক পারমিটের বেসিসে যখন তারা সোশ্যাল সিকিউরিটি কার্ডটা পায়, তখন তাদের স্পেসিফিকলি লেখা থাকে ওয়ার্ক অথরাইজড বাই ডিএইচএস। এর অর্থ কি? দ্যাট মিনস হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনাকে ডিএইচএস ওয়ার্ক করার পারমিশন দিয়েছে, ততক্ষণ আপনি কাজ করতে পারবেন ওই সোশ্যাল সিকিউরিটি ইউজ করে দিয়ে। যে কোন ধরনের কাজ? হ্যাঁ, যে কোনো ধরনের কাজ, কিন্তু আপনার যখনই ওয়ার্ক অথরাইজেশন থাকবে না, তখন আপনি ওইটার জন্য এলিজিবল না, ওই সোশ্যাল সিকিউরিটি ইউজ করার জন্য এলিজিবল না। একটু প্রাসঙ্গিক বাট একটু হ্যাঁ, অন্য sure, বিষয় আসি। sure. অনেক সময় দেখা যায় যে F1 ভিসাতে স্টুডেন্টরা এসে যখন ইন ক্যাম্পাস এবং লিমিটেড আওয়ার্স কাজের কোনো অনুমতি ওই ডিওএস থেকে পায়, রাইট। ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল থেকে পায়, তখন তারা একটা সোশ্যাল পায়। Right. ওই সোশ্যালটা তো এই কথাটাই আসে। সেম বললাম না, যারা হ্যাঁ, ইভেন হ্যাঁ। শুধু অনলি যারা তখন কি তারা lawful ওই স্টুডেন্টরা ওই নির্দিষ্ট জবটির বাইরে অর্থাৎ আউট অফ ক্যাম্পাস কোনো কাজ করতে পারে? না, আইনত এটা অ্যালাউড পারে না। কিন্তু এই ক্ষেত্রে যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টের সোশ্যালেও যদি একই কথা লেখা থাকে, দ্যাট ডাজন্ট কন্ট্রোল দ্য সিচুয়েশন ওয়্যার ইউ ওয়ার্কিং। না, ওদের কাজের কোনো ব্যারিয়ার নাই, ওরা যে কোনো কাজ করতে পারবে আনলেস যদি আপনার ইউএস সিটিজেনশিপ এবং গ্রিন কার্ড হোল্ডার রিকোয়ারমেন্ট থাকে কোনো জবে। এছাড়া ওরা যে কোনো কাজের জন্য তারা এলিজিবল, তাদের ফ্যামিলি মেম্বাররাও। তো এই সোশ্যাল সিকিউরিটিটাও তো একসময় আপনি যেভাবে বলছিলেন, যেহেতু ডিএইচএস দ্বারা অথরাইজ না, ওয়ান্স ইট ইজ দ্য ওয়ার্ক পারমিট ইটসেলফ ইজ ক্যান্সেলড, তখন তো এটিও আর তার সুযোগ থাকলো না। হ্যাঁ, আইনগতভাবে সেটার কোনো ব্যবহারের সুযোগ থাকে না। আচ্ছা, তো এই আমরা ইউআই এর কথা শুনি বিভিন্ন সময়, এক্সিকিউটিভ অফিস অফ ইমিগ্রেশন রিভিউ। একটু যদি আপনি আইনের ভাষায় বলেন যে কিভাবে কি এটা কোন জায়গা থেকে শুরু অ্যাকচুয়ালি? আচ্ছা, এই ইওআইআর শব্দটা আসে এই কারণে যে আমরা বিগিনিং আলাপ করছিলাম যে ডিফেন্সিভ অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে, যেটা কিনা অনলি ইমিগ্রেশন জাজের সামনে করা যায়। আর ইমিগ্রেশন জাজের যে ইনস্টিটিউশনটা আছে সেটা হচ্ছে ইওআইআর আন্ডারে, এক্সিকিউটিভ অফিস অফ তাদের আন্ডারে, ইওআইআর আন্ডারে। সো তারা সব জিনিসটা কন্ট্রোল করে ইমিগ্রেশন জাজের সিচুয়েশনটা, তো ওই জন্যই আসে যে ওটা ইওআইআর আন্ডারে ইমিগ্রেশন কোর্টটা। তার অর্থ হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম সরাসরি ইউআই এর আন্ডারে করা সম্ভব না। না, তারা হচ্ছে ইউএসসিআইএস এর আন্ডারে, ইমিগ্রেশন এন্ড আপনার সিটিজেনশিপ সার্ভিস যেটা আছে, ওরা ওটা জিনিসটা ডিল করে।
রাইট, যে কথাটা আপনি বলছিলেন, যখন ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে কেসটি চলে যায় ইমিগ্রেশন জাজের কাছে, তখন এটা অ্যাফার্মেটিভ হলেও আলটিমেটলি ডিফেন্সিভ হয়ে যায়। ডিফেন্সিভ, রাইট। তখন কি ডিটেনশনের ভয়টা আসে যে এখন আমি কোর্টে গেলে সিন্স আই এম ইন ডিফেন্সিভ নাও, তখন ডিটেইন করে ফেলতে পারে কিনা? না, সেরকম কোনো সুযোগ থাকে না। তাকে নোটিস অফ অ্যাপিয়ারেন্স দেওয়া হয়, তাকে একটা কোর্ট ডেট দেওয়া হয়। আর সে যদি সেই কোর্ট ডেটে আবার আপনার টাইম অনুযায়ী মানে ডেট অনুযায়ী হাজির হয় কোর্টে এবং জাজকে তার মানে কেস প্রসিডিংস করে, সেক্ষেত্রে তার ডিটেনশনের কোনো সুযোগ নাই। সুযোগ নেই। এখন একটু অন্য বিষয়ে আসি। কেউ যখন যে কোনো একটা ভিসায় এসে তার একটা I-94 থাকে, অ্যারাইভাল ডিপার্চার রেকর্ড থাকে, এবং তার ভিতরেই যখন সে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনটি জমা দেয় এবং ইট বিকামস পেন্ডিং ফর লং টাইম, তো এই সময়টা দেখা যায় যে ওই I-94 এর ডেটটা এক্সপায়ার হয়ে যায়, সাপোজ 6 মাসের বেশি হয়ে যায়, তখন আমরা কি তাকে আউট অফ স্ট্যাটাস বলতে পারি, নাকি তার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে বলে হি ইজ স্টিল নট আউট অফ স্ট্যাটাস? কোনটা? না, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার যখনই যেটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, যখন আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করবেন তখন আপনাকে বলা হয় যে ইউর কেস ইজ পেন্ডিং, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। বাট তার ওন স্ট্যাটাস যদি সে না রাখে তখন সে আউট অফ স্ট্যাটাসই ধরা হয়। ওন স্ট্যাটাস রাখার তো সুযোগ নাই, বিকজ I-94 এর ওই ডিপার্চার ডেটটা তো ক্রস করলো, চলে যায়। হ্যাঁ, আচ্ছা, তখন যদি সে আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, এবার এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় সাপোজ ধরেন সে এখানকার কোনো সিটিজেনকে বা গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে তার স্পাউস হিসেবে ফ্যামিলি পিটিশনে আসতে চায়, বাট হি বিকেম ইন এ সিচুয়েশন ইন আউট অফ স্ট্যাটাস, তাহলে অসুবিধা আছে কিনা? সেক্ষেত্রে আমি বলবো, যেমন আপনি বিয়ের কথা বলেছেন, অবভিয়াসলি এটা সম্ভব। যদি কোনো অ্যালাইন যদি ইউএস সিটিজেন ম্যারি করে, ইভেন তার যদি স্ট্যাটাস চলেও যায়, সে অ্যাজাইলামে থাকুক অথবা নিজস্ব ওন আউট অফ স্ট্যাটাসে থাকুক, সে যদি ইউএস সিটিজেন কোনো ম্যান বিয়ে করে, তখন সে দেশে অ্যাডজাস্ট করতে পারে, ইভেন দো হি ইজ ওভার স্টেয়ার ইন দিস কান্ট্রি। এক্স্যাক্টলি, তাহলে এই সুযোগটা যখন তার সামনে অন্য কোনো ভিসার অপরচুনিটি আসে লাইক H1B বা F1, বাট হি অর শি ইজ আউট অফ স্ট্যাটাস, আনফরচুনেটলি ওই সুযোগগুলো হয়তো তার নিতে পারবে না বা দেশে ফেরত যাওয়া ছাড়া। আচ্ছা, তাহলে আমি প্রসেসটাকে একটু রিভার্স করে এবার জানতে চাই। অনেক প্রশ্ন করছি আসলে আপনাকে, আমরা খুব খুশি দর্শক জানতে চাই। এজন্য B1 B2 তে এসে স্ট্যাটাসটা থাকা অবস্থায় H1B এর অ্যাপ্লিকেশন করেছে, স্ট্যাটাস ইজ ভ্যালিড। এখন যেহেতু একটা নির্দিষ্ট ডেটে H1B রেজাল্ট হয়, ওই ডেটটা আসতে আসতে সে আউট অফ স্ট্যাটাস, এবং ওইটা পজিটিভ আসলো না, H1B রেজাল্ট আসলো নেগেটিভ, বাট বাই দিস টাইম, আপনি বুঝে গেছেন আমি কি জানতে চাচ্ছি, বাই দিস টাইম হি পাস দ্যাট ডেট, তাহলে এটাও সে আউট অফ স্ট্যাটাসে চলে গেল? H1B এর ব্যাপারটা আগে বলি। H1B এটা অবশ্যই জানেন যতটুকু যে কোটা সিস্টেম থাকে, এটা ইয়ারলি 65,000 ইন জেনারেল কোটা থাকে, যেটা কিনা ওটা লটারির মাধ্যমে হয় যদি অ্যাক্সেস অ্যাপ্লিকেশন পড়ে থাকে। আর এটা অ্যাপ্লিকেশনটা শুরু হয় আপনার এপ্রিলের 1 তারিখ থেকে এটা সাবমিট করতে হয়। রিসেন্টলি প্র্যাকটিস দেখা যাচ্ছে যে ফার্স্ট ডেতেই আপনার মোর দেন 65,000 জমা হয়ে যাচ্ছে ইমিগ্রেশনে, দেন অবশ্যই তারা লটারিতে চলে যায়, এবং এই প্রসিডিউরটা চলে আপনার 1 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। মানে ওদের একটা নির্দিষ্ট সীমা থাকে যে না এত সময় পর্যন্ত তারা অ্যাপ্লিকেশনগুলো গ্রহণ করে। দ্যাট মিন্স দে ডিক্লেয়ার দ্য রেজাল্ট আফটার দ্য অক্টোবর না, জবটা শুরু হয় অক্টোবর থেকে জবটা শুরু হয়, মানে ইচ ইয়ার অক্টোবর থেকে জবটা শুরু হয়। তো আপনি যেটা বলেছেন যে কোনো কারো যদি B1 B2 ভিসা থাকে, সাপোজ সে চলে আসলো আপনার মার্চ মাসে, আসার পরে দেশে B1 B2 তে আসলো, আসার পরে দেখলো যে একজন গুড এমপ্লয়ার পেয়ে গেল এবং তাকে জব অফার করলো, ওকে উই গোনা ফাইল ফর H1B ফর ইউ। সো এপ্রিলের 1 তার অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিল, এবং দেখা গেল যে প্রিমিয়াম প্রসেসিং করলো, উইদিন মান্থ এটা অ্যাপ্রুভ হয়ে গেল। তখন কি হবে, সে যদি মার্চে আসে, স্টিল হি হ্যাজ 1 মান্থ শর্ট, তার জবটা শুরু হবে অক্টোবরের 1 থেকে জব, এর আগে সে জব শুরু করতে পারবে না। তখন কি করতে হবে, হয় তাকে আইদার দেশে ফিরে যেতে হবে, না হয় তাকে আর 1 মান্থ এক্সটেনশন নিতে হবে ওন ক্যাটাগরিতে B1 B2 তে, অথবা সে আউট অফ স্ট্যাটাসে যেতে পারবে না, সে একটা আউট অফ স্ট্যাটাস থেকে আরেকটা নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসে কখনো সুইচ করতে পারবে না। থ্যাংক ইউ, আপনাকে চমৎকার একটি তথ্য দিলেন আমাদেরকে। আমরা এর পরের অনুষ্ঠানেও আবারও আপনাকে চাইবো যদি আপনার সময় হয়। আজকে আপনাকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, এবং আজ এখানেই বিদায় নিচ্ছি। এই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ আব্দুল ভাই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে অনেকগুলো আঙ্গিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যত বেশি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়। আমরা চাইব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখেন, এবং সপ্তাহ জুড়ে আমাদেরকে আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা বা কোনো ইনফরমেশন দরকার হলে আমাদেরকে জানাতে থাকেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।